আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস ম্যাথের একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের আমরা অর্থায়নে গণিত এই অধ্যায়টা করছিলাম। অর্থায়ন গণিতের বেশ কিছু ক্লাস আমি এর আগেও নিয়েছি। আজকে অর্থায়ন গণিতের আরও একটি ক্লাস নিচ্ছি। ইম্পর্টেন্ট এই যে ক্লাসটা করছি এটা বেশ ইম্পর্টেন্ট। অঙ্কটা করছি এটা বেশ কিছুবার আমরা পরীক্ষা পেয়েছি। ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনে এটা বেশ কয়েকবার আসছে। প্রবলেম 28, একটি মেশিন কিনতে কোম্পানিকে 93,000 টাকা দিতে হয়। মেশিনটির কার্যকরী আয়ুষ্কাল 12 বছর। ভগ্নাবশেষ মূল্য 3,000 টাকা হলে লাভের অংশ থেকে প্রতি বছর শেষে কত টাকা 9% চক্রবৃদ্ধি হার সুদে জমা রাখতে হবে? আজকে একটা মেশিনের মূল্য 93,000 টাকা। মেশিনটির আয়ুষ্কাল মানে মেশিনটা ব্যবহার করা যায় মোট 12 বছর ব্যবহার করা যাবে। ভগ্নাবশেষ মূল্য তার মানে মেশিনটা ব্যবহার করার পর যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে মেশিনটা, তখন ওই মেশিনটা বিক্রি করে আরও কত টাকা পাওয়া যাবে? 3,000 টাকা তখন পাওয়া যাবে। লাভের অংশ থেকে মানে প্রত্যেক বছর লাভ থেকে মেশিন থেকে যে টাকাটা আসবে ওইখানে কিছু অংশ, ওই টাকার থেকে কিছু অংশ রেখে দিবে, আর যেখানে রাখবে সেখানে আবার 9% হারে সুদ দিবে, চক্রবৃদ্ধি হারে সুদ দিবে। এখন প্রশ্ন করেছে এটা যে প্রত্যেক বছরে কত টাকা করে জমা রাখতে হবে যাতে 12 বছর পর এই মেশিনটা আবার কেনা যায়। কত টাকা দিয়ে? 93,000 টাকা দিয়ে। তার মানে 12 বছর পরও ধরে নিতে হবে 12 বছর পরে মেশিনটার মূল্য কত টাকা? 93,000 টাকাই আছে। তাহলে এখন প্রত্যেক বছরে কত টাকা করে জমা রাখতে হবে এটা প্রশ্ন করেছে, কিন্তু এখানে বলেনি কোথাও যে টাকাটা কখন দিচ্ছে, বছরের শেষে না বছরের শুরুতে। যেহেতু উল্লেখ করেনি যে টাকাটা কখন জমা রাখছে লাভের অংশ, সুতরাং বছরের শেষে আমরা ধরে নিব যে বছরের শেষে লাভের অংশটা প্রত্যেক বছরে জমা দিচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু মেশিনটা নষ্ট হবে ভবিষ্যতে, আর মেশিনটা কিনবে কখন? ভবিষ্যতে কিনবে, এখন তো না। সুতরাং এখানে আমাদের কি করতে হবে? ওই যে প্রত্যেক বছরের শেষে যে টাকাটা জমা রাখছে, এই জমা রেখে রেখে যে টাকাটা হবে ভবিষ্যতে মানে 12 বছর পরে, ওইটা আমাদেরকে ভবিষ্যৎ মূল্য হিসেবে ধরে নিতে হবে। মানে 93,000 টাকা দাম কখন? আজ থেকে 12 বছর পর। তাহলে আজ থেকে 12 বছর পর যেহেতু 93,000 টাকা লাগবে, ওই মুহূর্তে আবার ভগ্নাবশেষ মূল্য পুরাতন মেশিনটা বিক্রি করে, ভাঙা অংশ বিক্রি করে কত টাকা পাওয়া যাবে? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা তো পাওয়া যাচ্ছে, তাহলে আরও কত টাকা লাগবে? এই 93,000 মাইনাস 3,000, আরও 90,000 টাকা লাগবে। এখন এই 90,000 টাকা পাওয়ার জন্য, জমানোর জন্য কি করব? প্রত্যেক বছরের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো একটা তহবিলে জমা রাখবো। যেহেতু ভবিষ্যতে টাকাটা দরকার, সুতরাং আমরা এখানে কি করব? ভবিষ্যৎ মূল্যের যে সূত্র, সেই ভবিষ্যৎ মূল্যের সূত্রটা প্রয়োগ করব। তা আমরা জানি এবি ভবিষ্যৎ মূল্যের কোন সূত্র আসবে? ভবিষ্যৎ মূল্যের আমরা অ্যানুইটির যে ভবিষ্যৎ মূল্য সেই সূত্রটা প্রয়োগ করব। কারণ কিস্তির কথা যেহেতু উল্লেখ আছে, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে? অ্যানুইটির যে সূত্র সেই সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি এফ ভি সমান এ বাই আই 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। এফ ভি কত টাকা? 93,000 টাকা মাইনাস 3,000 টাকা, মানে এই টাকাটা আমাদের ভবিষ্যতে জমাতে হবে। 3,000 টাকা তো আমরা ভাঙা অংশ বা পুরাতন মেশিনের ভাঙা অংশ বিক্রি করে পাচ্ছি, সুতরাং আরও 90,000 টাকা লাগবে, আর এই 90,000 টাকাটাই হচ্ছে আমাদের কি? এফ ভি এর মান। আচ্ছা, তাহলে এফ ভি পেলাম কত? 90,000 টাকা। এন কত? 2 বছর, 12 বছর, এনের মান দেওয়া আছে 12 বছর। আর আই কত? 9%, 0.09। এ হচ্ছে প্রতি কিস্তি, এর পরিমাণটা কত আমাদের বের করতে হবে। এ সমান হোয়াট? এখানে মান বসিয়ে দিব 90,000, এফ বির জায়গায় আমরা 90,000 বসিয়ে দিলাম। এ বাই আয়ের মান 0.09, আর 1 প্লাস আই 1.1 প্লাস 0.09 টু দি পাওয়ার এনের জায়গায় 12 মাইনাস 1। পরবর্তী লাইনে আমরা কি করলাম? আর গুণ করলাম 90,000 গুণন 0.09, 90,000 গুণন 0.09 ইন্টু, আর সমান দিয়ে লিখব কি? এ ইন্টু 1.09 টু দি পাওয়ার 12 মাইনাস 1। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা 90,000কে 0.09 দিয়ে গুণ করব। গুণ করলে আসবে 8,100। আর এতটুকু আমরা ক্যালকুলেশন করে নেব, ক্যালকুলেটারে একবারে চাপবো 1.09 টু দি পাওয়ার 12 মাইনাস 1 দিয়ে সমান দিলে আমাদের আসবে কত? 1.81264782, এই মানটা আসবে। এবার আমাদের এর মানটা বের করতে হবে। এ সাথে এই মানটা কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে এটা এই পাশে আসলে কী হবে? ভাগ হবে। তাহলে 8,100 ভাগ হচ্ছে 1.81266782। তা আমরা এটাকে এই পাশে দেখাচ্ছি, আর এইটা 8,100কে 1.81266782 দিয়ে ভাগ করে যেটা আসে সেই ভাগটা আমরা ডান পাশে দেখাচ্ছি। তাহলে এ সমান কী আসবে? 8,100 বাই 1.81266782, এটা আসবে। আচ্ছা, আমরা এখন ক্যালকুলেটর চাপবো সরাসরি
8,100 ভাগ হচ্ছে 1.81266478 দিয়ে সমান দিলে আমাদের অ্যান্সার চলে আসবে কত? 4,468 4,468.56। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরের শেষে 4,468.56 টাকা জমা রাখলে 9% সুদে 12 বছর শেষে এই টাকাটাই হবে কত টাকা? 90,000 টাকা হয়ে যাবে। তাহলে প্রতি কিস্তির পরিমাণ চেয়েছিল, আমরা প্রতি কিস্তির পরিমাণ পেয়ে গেলাম 4,468.56 টাকা। আরও একটা অঙ্ক আছে, এটাও বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেম 29, পেনশন প্রাপ্তির বয়স। এখানে বলছে পেনশন প্রাপ্তির বয়স 57 বছর হলে যদি কোনো ব্যক্তি মাসিক 1,000 টাকা হারে পেনশন পায় এবং পেনশনের টাকা বছরে 2 কিস্তিতে পরিশোধ হয়, তবে কিস্তিতে 15 বছর ধরে পেনশন না নিয়ে একবার পেনশন প্রাপ্তির দিন ওই ব্যক্তির কত টাকা পাওনা হবে? সুদের হার যেখানে দেওয়া আছে কত? 4%। এখানে বললো একটা লোকের বয়স যখন 57 বছর হয় তখন সে অবসরে দেয়, আর তারপর থেকে সে কি প্রতি মাসে মাসিক পেনশন পায় কত টাকা? প্রতি মাসে 1,000 টাকা হারে পেনশন পায়। এটা কিস্তি বলেনি, এটা বলছে কি প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন পায়, আর পেনশনের টাকা বছরে 2 কিস্তিতে পরিশোধ হয়। তার মানে বছরে যদি 2টা কিস্তি দেয় তাহলে প্রতি মাসে কিস্তি দিলে বছরে প্রতি মাসে পেনশন 1,000 টাকা করে দিলে বছরে 6টা কিস্তি, 6 মাসে 6 কিস্তি, 6 মাসে 6 কিস্তি হচ্ছে 6 কিস্তি, 6 মাসে 6টা 1,000 হচ্ছে, তাহলে 6,000 টাকা হচ্ছে প্রতি কিস্তির পরিমাণ। আমি আবার বলছি, এখানে পেনশন দেয় প্রতি মাসে আর সে টাকাটা উঠায় বছরে 2বার, তার মানে কি সে টাকাটা পাচ্ছে বছরে 2বার, মানে 2 কিস্তিতে। তাহলে প্রতি কিস্তি কয় মাস পর পর হচ্ছে? প্রতি কিস্তি হচ্ছে 6 মাস পর। তাহলে প্রতি মাসে যদি 1,000 টাকা করে পেনশন হয় তাহলে 6 মাসে একটা কিস্তি, তাহলে 6 মাসে কয় হাজার টাকা হবে? 1 মাসে 1,000, 6 মাসে 6,000 টাকা, তার মানে প্রতি কিস্তির পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে 6,000 টাকা। আচ্ছা, এবার বলছে কি সে পেনশনের টাকাটা উঠায়নি, 15 বছর ধরে সে পেনশনের টাকাটা উঠায়নি, ওইভাবে ছিল তার অ্যাকাউন্টে। তারপর সে 15 বছর পর একবারে যদি পেনশনের টাকাটা উঠায় নেয় তাহলে পেনশন যেদিন সে উঠাবে সেদিন সে মোট কত টাকা পাবে? তার মানে ভবিষ্যতে টাকাটা উঠাবে 15 বছর পর, তাহলে 15 বছর পর যে টাকাটা পাবে অবশ্যই কী হবে? এফভি বা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য হবে ওটা। তাহলে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যের যে সূত্র, আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। আর এখানে বলেনি কিস্তিটা কখন দিচ্ছে, 6 মাস পর পর না 6 মাসের শুরুতে, এটা উল্লেখ করে দেয়নি। তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে যে 6 মাস পর পর দিচ্ছে, মানে বছরের শেষে নির্দিষ্ট সময় শেষে কিস্তি দিলে যে নিয়মে আমরা সূত্র প্রয়োগ করি সেই নিয়মটাই আমরা ফলো করব। দেখো, আর সুদের হারটা বলে দেওয়া আছে কত পার্সেন্ট? 4%। এখন তাহলে আমাদের যেটা করতে হবে, ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যের মান বের করতে হবে। আর এখানে কিস্তি দিচ্ছে বছরে 2বার, তাই এম এর মান আসবে, আর এম এর মানটা কত হবে? এম এর মান দেওয়া হবে 2, আর প্রতি কিস্তিতে টাকার পরিমাণ হবে 6,000 টাকা। কী করে? প্রতি মাসে 1,000, 6 মাস পর পর যেহেতু কিস্তি তাই প্রতি মাসে 1,000 করে, 6 মাসে 6,000 টাকা। দেখো, আমরা এই অঙ্কে I/M এর সূত্র প্রয়োগ করব, কারণ এখানে এম আসবে, কারণ বছরে একাধিকবার যেহেতু কিস্তি দিচ্ছে, সুতরাং এম এর যে সূত্র সেই সূত্র প্রয়োগ করতে হবে। আমরা লিখব, আমরা জানি FV সমান A/I/M 1 + I/M পাওয়ার mn -1। এখানে এ মানে কি 1,000 গুণন 6,000 টাকা, আই মানে কি 4% বলে দেওয়া আছে, তাহলে আয়ের মান দেওয়া আছে 0.04, এন এর মান 15 বছরে, এম এর মান 2বার, FV সমান হট, FV মানে কি ফিউচার ভ্যালু, আমাদের ফিউচার ভ্যালুটাই বের করতে হবে। আচ্ছা, আমরা জানি FV সমান A/I 1 + I/M পাওয়ার mn -1, সবগুলো মান পাশে বসানো আছে, আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব। FV সমান এর মান দেওয়া আছে 6,000 আর I 0.04, এম এর মান 2, 1 + I/M 0.04/2, আর পাওয়ার আসবে কত? m × n, এম এর মান 2 আর এন এর মান n 15 -1। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 6,000/0.04কে 2 দিয়ে ভাগ করলে 0.02, এখানে একই রকমভাবে 0.04কে 2 দিয়ে ভাগ করলে 0.02, একদম যোগ করে দিলাম 1.02, টু দি পাওয়ার কত আসবে? 15 × 30 -1। এখন এখান থেকে 6,000 উপরে আসছে, ওইভাবে এইভাবে রাখলাম, আর ক্যালকুলেটারে আমরা চাপবো 1.02 টু দি পাওয়ার 30 -1 দিয়ে সমান দিলে আমাদের এই মানটা আসবে 0.81361584 ডিভাইড বাই কত আসবে? এই যে 0.04 যেমন ছিল নিচে এইভাবে রেখে দিলাম 0.04,
আমরা ওইটা রাখলাম ওইভাবে। এবার আমরা ক্যালকুলেটারে এই মানটা চাপবো 6000 গুণন 0.81136158 বাই কত 0.02 দিয়ে সমান দিলে আমাদের সরাসরি আসবে এফভির মান কত 2,43,408.47। তাহলে দেখতে পাচ্ছি 15 বছর পর যদি একবারে কিস্তিটা উঠায় তাহলে টোটাল যে পরিমাণ টাকা পাবে সেটা হলো 2,43,408.47 টাকা। আরও একটা অঙ্ক আছে, প্রবলেম 30। চক্রবৃদ্ধি সুদের হার 8 টাকা হলে 6,280 টাকার 1 বছর 7 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? সুদ বছরে দুবার দেয়। এখানে বলছে এটা যে চক্রবৃদ্ধি সুদের হার 8 টাকা হলে 6,200 টাকার 1 বছর 7 মাস, এখানে এনটা পূর্ণ সংখ্যায় দেওয়া নাই, ভগ্নাংশে আসবে বা পয়েন্টে আসবে। 1 বছর 7 1 পয়েন্ট সামথিং 7 মাসকে আমরা কী করব বছরে রূপান্তর করব, মাস আছে মাসটাকে আমরা বছরে রূপান্তর করব। তাহলে সুদের হার 2বার দিচ্ছি, বছরে 2বার দিচ্ছে, মানে এখানে এম আসবে, এমের পরিমাণটা আমাদের এখানে 2 আসবে। আর বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হার, টাকাটা বারবার রাখিনি, টাকাটা একবারই রেখেছে কত টাকা 6,280 টাকা। এটা হচ্ছে আমাদের আসল বা পিভির মান, এই টাকাটা দেওয়া আছে 6,280। আর সুদের পরিমাণ যেহেতু বের করতে বলেছে, এর মাঝখানে কোনো টাকা নেই, সুদের এখানে কিস্তির কোনো কথা বলেনি, তাহলে এককালীন অর্থের জন্য যে সূত্রটা আমরা প্রয়োগ করি আমরা সেই সূত্রের প্রয়োগ করব, মানে সিঙ্গেল অ্যামাউন্টের সূত্র হবে এখানে। আর সুদের পরিমাণ আজকে রেখেছি, 1-2 বছর 7 মাস পর কত টাকা হয় সেটা আগে দেখব, ওই টাকার থেকে আমরা আজকের টাকাটা বাদ দিব, তাহলে পেয়ে যাবো কি সুদের পরিমাণ। আমরা জানি সলিউশনে যাচ্ছি, আমরা জানি সূত্র হবে এটা এফভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার mn, যেহেতু 2বার দিচ্ছে কিস্তি, 2বার দিচ্ছে সুদ, সুদ যৌগিক হচ্ছে বছরে কয়বার 2বার, তাই এখানে আমাদের এম আসবে আর এম এর মানটা হবে 2। আর পিভির মান কত আজকে যে টাকা রাখবে 6,280 টাকা, তাহলে 6,280 এটা হচ্ছে আমাদের পিভির মান। I.04, এন হচ্ছে 1+7/12, 1 বছর 7 মাস, আমরা মাসকে 12 দিয়ে ভাগ করলাম, ভাগ করে বছরে রূপান্তর করলাম, এর ক্যালকুলেশন করলাম, তাহলে কত আসবে ক্যালকুলেশন করলে 19/12 বছর। আমরা এইভাবে রাখলাম, এম এর মান তো 2, এই মানটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো 6,200, পিভির মান 6,280, 1+i, এর মান 0.08, এম এর মান 2, আর এখানে আসবে 2 × 19/12 যেভাবে আছে। আমরা 2 আর 12 কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত আসবে 6 হবে নিচে, আর উপরে আসবে 19, আর এখানে ভাগ করলে কত আসবে 0.04। তাহলে 6,280 ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.04 টু দি পাওয়ার 19/6, তাহলে 6,280 এখানে 1.04 টু দি পাওয়ার 19/6। তাহলে এইখান থেকে সরাসরি আমরা ক্যালকুলেটারে এটা চাপবো কী হবে 6,280 গুণন 1.04 টু দি পাওয়ার 19/6 দিয়ে সমান দিলে আমাদের আসবে এটা 7,110.47। তাহলে পিভির পরিমাণ পেলাম কত 7,110.47। তার মানে আজকে আমি যদি 6,200 টাকা 1 বছর 7 মাসের জন্য রাখি, আর যেখানে আমাদের সুদের হার কত ছিল, সুদের হার ছিল 8 টাকা, সুদের হার ছিল কত 8%, সুদের হার ছিল 8%, আর টাকাটা রাখবো কত দিন 1 বছর 7 মাস, তাহলে সুদ সহ আসল মোট টাকার পরিমাণ দাঁড়াবে হচ্ছে 7,110 টাকা। এখন এই 7,110 টাকা থেকে আমরা আসল যে টাকাটা রেখেছি এই টাকাটা বাদ দিব, কত টাকা রেখেছিলাম 6,280 টাকা, তাহলে 7,110 মাইনাস 6,280 বাদ দিলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম কত 830.47 টাকা। অ্যান্সার সুদের পরিমাণ কত 830.47 টাকা। সুদ কত টাকা সুদ আসবে সেই সুদের পরিমাণটা দাঁড়ালো। এবার দেখো 31 নম্বর অঙ্কটা, এটাও বেশ ইম্পর্টেন্ট। 31 নম্বর, এক ব্যক্তি ব্যাংক থেকে 9,000 টাকা ধার করে 4 বছর পর্যন্ত কোনো টাকা ফেরত দিতে পারলো না। আজকে একটা লোক ধার করেছে কত টাকা 9,200 টাকা, 9,000 টাকা, আর 4 বছর পর্যন্ত কোনো অর্থই ফেরত দিতে পারলো না। অতঃপর ব্যাংক তার নিকট 11,250 টাকা দাবি করলো। ঠিক 4 বছর পর ব্যাংক তার কাছ থেকে দাবি করলো 11,250 টাকা। দাবিকৃত অর্থের উপর তাকে বার্ষিক শতকরা কত টাকা হারে চক্রবৃদ্ধি সুদ দিতে হয়েছে। তার মানে এখন প্রশ্ন করছে এটা 9,000 টাকা নিয়েছে, 4 বছর ব্যাংক তার কাছে দাবি করেছে 11,250 টাকা। এখন প্রশ্ন করছে যে ওই যে 11,250 টাকা দাবি করলো ওর মধ্যে কত % সুদ ওই ব্যাংক ধার্য করেছে, সেই সুদের হারটা আমাদেরকে বের করতে হবে। সুদের হার
সুদের পরিমাণ না, এখানে আমাদেরকে বলেছে সুদের হারটা কত, সেই সুদের হারটা নির্ণয় করো। আচ্ছা, এখানে 4 বছর পর, তাহলে এনটা দেওয়াই আছে, এনের পরিমাণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, 9,000 টাকা হচ্ছে পিভির মান, আর 11,250 দাবি করেছে 4 বছর পর, এটা হচ্ছে আমাদের এফভির মান। এখানে কোনো কিস্তির কথা উল্লেখ করেনি, সুতরাং এটা অ্যানুইটির অঙ্ক হবে না, এটা হবে কি সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক। তাহলে দেখো, আমরা জানি যে সূত্র প্রয়োগ করবো, সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে যে সূত্র ছিল চক্রবৃদ্ধির সূত্র, সেই সূত্র প্রয়োগ করবো। আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1+i/m 1+i⁴n। আচ্ছা, পিভির মান কত, 9,000, এফভির মান 11,250 টাকা, আর এনের মান দেওয়া আছে 4 বছর, আই সমান হট, আমাদের আইটাকে বের করতে হবে। এই আই নির্ণয়টা আমাদের বেশ ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রায় পরীক্ষায় আসে, আই নির্ণয় এবং এন নির্ণয়। আই এবং এন আমরা জানি, অঙ্কের মধ্যে যদি আই এবং এন, মানে আই হচ্ছে সুদের হার আর এনটা হচ্ছে সময়, এই দুইটা যদি নির্ণয় করতে বলে অবশ্যই আমাদের অঙ্কে লগ নিয়ে করতে হবে, লগ নিয়ে সলিউশন করতে হবে। তো এফভি সমান পিভি ইন্টু 1+i⁴n, পিভির মান দেওয়া আছে, এফভি দেওয়া আছে, এন দেওয়া আছে, আইটা বের করতে হবে। মানটা বসিয়ে দিলাম, এফভির মান 11,250 টাকা, আর পিভির মান 9,000 টাকা, আর 1+i⁴ কত, 4। এখান থেকে আমরা 9,000টা এই পাশে গুণাকার আছে, এই পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, আর এখানে 1+i⁴, আর 9,000 দিয়ে 11,250কে ভাগ করলে আসবে 1.25, আর এই পাশে আসবে 1+i⁴। এবার আমরা পরের লাইনে কী করব, উভয় পাশে লগ নিব, লগ 1.25 সমান লগ 1+i⁴, আর পাশে লিখবো আমরা লগ নিয়ে। আচ্ছা, পরবর্তী লাইনে এই 4টা পাওয়ার আছে, 4টাকে আমরা সামনে নিয়ে আসবো, আর এটাকে আমরা একদম বাম পাশে দেখাচ্ছি। তাহলে 4 log 1+i সমান log 1.25, আমাদের 4টা গুণ আকারে আছে বাম পাশে, তাহলে 4টাকে ডান পাশে নিয়ে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। এই কাজটাই করব, যে 4 সমান কী আসবে, না 4 না, log 1+i সমান 4টাকে আমরা ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম, log 1+i সমান log 1.25/4। এখান থেকে log 1+i, আর এতটুকু আমরা ক্যালকুলেশন করব, সরাসরি ক্যালকুলেটর চাপবো, লগ 1.25 ভাগ 4 দিয়ে সমান দিলে এই মানটা চলে আসবে। আচ্ছা, এই মান আসলো, এই মানটা আসার পর তারপর আমাদের এই লগটা এই পাশে রাখা যাবে না, আমরা কি করব, এই লগটাকে এই পাশে নিয়ে যাবো, নিয়ে গেলে কী হবে, অ্যান্টি লগ হবে। 1+i সমান অ্যান্টি লগ 0.02422750533 যে মানটা ছিল এটা আমরা এখানে উঠালাম। এখন অ্যান্টি লগটা পাবো কী করে, 1+i বামে যা ছিল তাই রাখবো, আর ডান পাশে অ্যান্টিলগের এই মানটা পাবো কী করে, প্রথমে ক্যালকুলেটারে গিয়ে, সায়েন্টিফিক ক্যালকুলেটারে গিয়ে শিফট চাপবো, শিফট উপরের লাইনে শিফট লেখা আছে, সেই শিফট চাপবো, শিফট বাটনটা চাপবো, শিফট বাটন চাপার পর তারপরে যেখানে লগ লেখা আছে আমরা লগটা চাপবো, তাহলে অ্যান্টিলগটা উঠবে। আচ্ছা, তারপরে যে মানটা এখানে দেওয়া আছে 0.02422750533 এটা চাপবো, চাপার পর সমান চিহ্ন চাপবো, সমান চিহ্ন চাপলে আমাদের এই মানটা আসবে 1.0574। এখন 1+i আছে, আমাদের 1-এর দরকার নাই, আমাদের দরকার i, তাই আইটাকে এখানে রাখলাম আর 1টাকে ডান পাশে পার করে দিলাম। তাহলে 1কে ডান পাশে পার করে দিলে কী হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস করলে 1.0574 -1, আর নিচে বাদ দেওয়ার পর পাবো হচ্ছে i সমান 0.0574। আচ্ছা, এটাকে আমরা পার্সেন্টেজ আকারে দেখলে এরকম পাবো, i সমান 5.74%, এটাই আমাদের অ্যান্সার। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।